আসসালামু আলাইকুম। সবাই একটু খেয়াল করো, দেখো সবকিছু ঠিক আছে কিনা। সবাই জয়েন করো, দেখো সব ঠিক আছে কিনা। আমাকে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা আজকে নতুন চ্যাপ্টার করব আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তাদের হচ্ছে চ্যাপ্টার 9, ঠিক আছে। আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তাদের হচ্ছে চ্যাপ্টার 6.1। এবং এই চ্যাপ্টার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, ঠিক আছে। ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন মূলধন বাজেটিং পদ্ধতি আর কি, বা কৌশল। তো এই চ্যাপ্টারটা তোমাদের গুরুত্বটা আমি একটু বুঝাই। এমন কোনো ইয়ার নাই যে এই চ্যাপ্টারে 10 মার্কের প্রশ্ন আসে না। অলওয়েজ এই চ্যাপ্টার থেকে 10 মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের মনে একটা বই আছে যে স্যার এনিও তো এখন যার মতো করে প্রশ্ন করতেছে। মনে রাখবা সবসময়, অলওয়েজ একটা কথা মনে রাখবা, কমার্স পাবলিকেশনের বি এবং সি পার্টে যদি সবগুলা ম্যাথ তুমি করে থাকো, ঠিক আছে, বি এবং কি সি পার্ট, এখানে কিন্তু নর্মাল বি আছে, নর্মাল সি আছে এবং এনইউ বি আছে, এনইউ সি আছে, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে সকল বি এবং সকল সি পার্ট যদি, যেমন আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার, সকল বি এবং সকল সি যদি তুমি পড়ে থাকো তাহলে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে। তাহলে তোমার জন্য কি হবে, পরীক্ষাটা সহজ হবে, ফিনান্স পরীক্ষা। আর তুমি যদি মনে করো যে স্যার আমার আপনি বলছেন করার জন্য, হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম 5-6টা ম্যাথ কিন্তু বাদ দিই। আমি বলি না যে এটা করানোর দরকার নাই, আচ্ছা ওইটা বাদ, সমস্যা নেই। কিন্তু আমি বলি নাই, তুমি ধরো C7 ছিল, করো নাই, তোমার মনে হলো যে এটা আসবে না, করো নাই, এই পরীক্ষাটা এটাই পরীক্ষা আসবে, ঠিক আছে। এবার কিন্তু পরীক্ষায় এটাই হচ্ছে। তো আমরা আমাদের কোর্সের কোনো সমস্যা নেই, আমরা অলওয়েজ নর্মাল একদম মেন বই থেকে পড়াই, মেন বই। আমি কি বললাম যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে সকল বি গুলা করতে হবে এবং সি গুলা করতে হবে, এনইউ প্লাস এনইউ ছাড়া, বুঝতে পেরেছো। এর মধ্যে 2-1টা অঙ্ক থাকে যেটা একবারে আসার কোনো সম্ভাবনা নেই, সেটা আমি নিজে থেকে বাদ দিই। ওইটা তোমার, আমি যখন তোমরা প্রবলেম সলভ বলবো আমি তো তখন বলেই দিই যে অঙ্কটা করা লাগবে না। এখন এই জিনিসটা যদি তুমি ফলো করো তাহলেই কিন্তু তোমার পরীক্ষার হলে কোনো ধরনের ঝুঁকি থাকবে না। এবং তোমাদের আরেকটা বিষয় হচ্ছে সমস্যা, তোমরা কিন্তু এই যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তোমাদের চ্যাপ্টার হচ্ছে এখানে 10টা, তোমাকে 10টা চ্যাপ্টারই করতে হবে। তুমি যদি মনে করো একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিবা, ওই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে, সমস্যা। 10টা চ্যাপ্টারই করতে হবে, 10টা চ্যাপ্টারে আমি লাইভ ক্লাস করাবো, ঠিক আছে। আর মার্কেটিং এ প্রশ্ন সবসময় সহজে, এখানে 60টা চ্যাপ্টার আছে, করলে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে যেটা বললাম সবসময় ওইটাই মাথায় রাখবা, যে তোমাদের প্রত্যেক চ্যাপ্টারে সকল বি সকল সি করতে হবে, কোনো একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। শহীদুল স্যার যদি দিয়ে একটা অঙ্ক বাদ দেয় সেটা ঠিক আছে, বাদ দিয়ে দিব। এরপরে যদি তোমার মনে করো যে আমি একটু করে নিয়ে নিজে থেকে করে নিতে পারবো, তাহলে তোমাদের আর কোনো টেনশন নেই। আমরা তো শীট দেখে পড়াই না, আমরা তো মেন বই পড়াই। তোমরা যে তোমাদের কাছে যে শীটটা দেওয়া হয়েছে
সম্পূর্ণ শীটটাই তো এক একটা একটা মেন বই থেকে তোলা হয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ শীটটা কি করা হয়েছে? একটা মেন বই থেকে তোলা হয়েছে। আমাদের শীটটা একদম হুবহু কমার্স পাবলিকেশনের সেম, মেন বুকের সেম। তাহলে এখানে আমরা কি শীট পড়াচ্ছি? হ্যাঁ, আমরা কি শীট পড়াচ্ছি অথবা আমরা কি অল্প কিছু ম্যাথ পড়াচ্ছি? না, আমরা একটা মেন বইকে সম্পূর্ণভাবে ফলো করতেছি। এখন যে কথা শুনবা তার A+ আসবে ইনশাল্লাহ, আর যে কথা শুনবা না, মনে করো 2-1 অঙ্ক করবা না, তাদের ফেলও আসতে পারে, ঠিক আছে? কারণ এই বছর এটাই দেখা গেছে। তুমি যদি মনে করো কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ফেলবা, তুমি ফেলও করতে পারো, ঠিক আছে? এখন কম পড়ালেখার সুযোগ নাই। আগে দেখা গেছে কি একটা বোর্ড প্রশ্ন সরাসরি চলে আসতো, তবুও তুলে দিচ্ছে, এখনো দেয়, দেয় না এমন না, কিন্তু এখন তারা দেখা গেছে যেমন আলোচিত কিছু ম্যাথ আছে সবসময় দেখা গেছে 1-2 বছর পরে পরে আসে, এরকম বিষয়টা না। এখন দেখা যাচ্ছে 5টা 7টা ম্যাথের মধ্যে 1টা 2টা এনইউ দেয়, এমন এনইউ গুলোই দেয় যে এনইউ গুলো তুমি করোই না, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তার মানে মেন বুকের সব বি এবং সি পার্ট তোমাকে করতে হবে। আর এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম একদম কোনো ইয়ার বাদ নাই, প্রত্যেক ইয়ার 10 মার্কের প্রশ্ন আসে এবং অনেক কিছু কিছু ইয়ারে এই চ্যাপ্টারে 20 মার্কের প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে তোমাদের প্রিপারেশন থাকতে হবে, এটাই তোমাদের কি থাকতে হবে? প্রিপারেশন থাকতে হবে। তোমরা বিভিন্ন গ্রুপে দেখবা কি যে প্রশ্ন কমন পড়ে না এটা সেটা, কিন্তু হ্যাঁ আমাদের প্ল্যাটফর্মে এরকম গুঞ্জনটা খুব কম পাইবা। কারণ কি? কারণ তারা আমাদের দোষ দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ আমরা সম্পূর্ণ বইটা পড়াই এবং পরীক্ষার হলে তুমি গিয়ে দেখো যে থার্ড ইয়ার যে পরীক্ষা আসছে প্রত্যেকটা কোশ্চেন এই কমার্স পাবলিকেশনের মেন বই থেকে আসছে, ঠিক আছে? এবং হইতে পারে এরকমটা যে আমরা কিছু কম গুরুত্ব দিছি, তারা দেখা গেছে পড়েই নেই, ঠিক আছে? আমরা তো বুঝোই তো, একটা টিচার একটা জিনিস কম গুরুত্ব দেখবা বিষয় সেটা তোমাকে পড়াইছে, অথবা তুমি যদি সেটা নাই পড়ো তাহলে তো তুমি ধরা খাইবা। এখন আমার কম গুরুত্ব দেওয়াটা জন্য যদি তুমি অঙ্ক না করো, লসটা কার? তোমার লস, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কোন ম্যাথ গুলো করালে তুমি ম্যাথের সব চ্যাপ্টারের মানে সব ম্যাথ তুমি পারবা সেভাবে আমি তোমাকে করাই যাই। তারপর তোমাকে বলি যে তুমি কোন কোন অঙ্কটা সমস্যা, তোমরা সব অঙ্ক দেখো। এখন দেখা গেছে তোমরা অঙ্ক দেখো না, তখন এই যে অঙ্কগুলা দেখো না, এই রিস্কটা কে নিবে? তুমি কি বলতে পারো যে স্যার আমি 10টা অঙ্ক দেখছি, 2টা অঙ্ক আপনাকে বলছি লাইভে করার নেই? এরকম কখনোই বলতে পারবো না, কারণ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক সলভ করি। তাহলে বুঝতে হবে আমাদের ফুল চ্যাপ্টার পড়তে হবে। কি পড়তে হবে? ফুল চ্যাপ্টার পড়তে হবে, ফুল চ্যাপ্টার পড়তে হবে, কোনো অঙ্ক গ্যাপ দেওয়া যাবে না। এবং আমাদের কয়টা চ্যাপ্টার পড়তে হবে? 10টা চ্যাপ্টার পড়তে হবে। পরীক্ষার আগের দিন রাইতে এসে বলবো স্যার আমি চ্যাপ্টার 2 পারবো না, বাদ দিয়ে দিব, বা এগুলো আমার কাছে পাইবা না। তুমি বাদ দিলে তুমি নিজে থেকে বাঁধবো, এটা আমার তোমার ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে A+ পেতে চাও, অথবা এ থাকে, অথবা কখনো কখনো পাশের ব্যাপারটা চলে আসে প্রশ্ন হার্ড করে, অবশ্যই 10টা চ্যাপ্টার করতে হবে। তুমি 10টা চ্যাপ্টার আমার মতো সকল বি এবং সকল সি করে দেখো, যদি তোমার মনে হয় যে তোমার তাদের মতো কন্ডিশন হচ্ছে, এটা কখনোই হবে না। 100% যদি A+ নাও পাও, তোমার এ থাকবে অথবা A- থাকবে রেজাল্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। হুম। পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন রিপিট হবে না এরকম না, কিছু কিছু প্রশ্ন রিপিট হয়, তবে রিপিট না হলেও একই নিয়মের অঙ্কই কিন্তু আসবে। হয়তো একটু ঘুরায় ফিরায় করবো, এই ঘুরায় ফিরায় করাটা কমার্স পাবলিকেশন অনেক অঙ্ক আছে একটা চ্যাপ্টারে, যেমন এই অঙ্ক, এই চ্যাপ্টারে 120টা ম্যাথ আছে, তুমি 120টা ম্যাথ ফুল করো, দেখো তারা যতই প্রশ্ন ঘুরাক না তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? তোমার আনসার করতে হবে 8টা, এখান থেকে তুমি 5টা আনসার করলে তো হচ্ছে 50। ওকে, অনেক কথা বলে ফেলছি আমরা। তো আমাদের অলরেডি এখন আমরা আমাদের চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আচ্ছা, তো যাই হোক আমি বলে ফেলছি যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে কিছু কিছু ধারাবাহিকভাবে কিছু অঙ্ক করতে হবে। মিনিমাম এই চ্যাপ্টারে ক্লাস লাগবে হচ্ছে 8টা, ঠিক আছে? সরি, সর্বোচ্চ 8টা ক্লাস লাগবে, ঠিক আছে? 8টা ক্লাস লাগবে এবং এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা সহজ লাগবে, কঠিন লাগবে না ইনশাল্লাহ, কারণ এই চ্যাপ্টারটা মজা, কঠিন না। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ক্যালকুলেশন পেব্যাক পিরিয়ড, মানে পিবিপি। আসলে পেব্যাক পিরিয়ডের অর্থটা কি? হ্যাঁ,
পেব্যাক পিরিয়ডের অর্থ কি? আমি যদি এখন এটাকে বলি পেব্যাক পিরিয়ড, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় পেব্যাক সময়। পেব্যাক সময়। এখন স্যার এই পেব্যাক সময় বা পিবিপি কি, এটা তোমরা ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, কিন্তু 9, 10 এবং ইন্টারমিডিয়েটের পড়াটা আর এখনের পড়াটা কিন্তু এক না, এখানে অনেক কিছু অ্যাড থাকে। আচ্ছা, তো পেব্যাক পিরিয়ডের বাংলা কি? পিবিপি। ঠিক আছে, এটার বাংলা হচ্ছে পেব্যাক সময়। আচ্ছা স্যার, পেব্যাক সময়টা কি? এখন ধরো পেব্যাক সময়টা আমি তোমাদের একদম এক্সাম্পল থেকে বুঝাই, লাইফ থেকে বোঝার চেষ্টা করবো সবকিছু। ঠিক আছে, অঙ্ক মনে করবা না, শোনো। পেব্যাক সময়টা হচ্ছে, ধরো আমার একটা জায়গায় তুমি বিনিয়োগ করছো, ধরো তোমরা ছোটখাটো মানুষ, তোমাদের ইচ্ছা হইলো যে একটা ছোট একটা মুরগের খামার দিবা। তো ওই মুরগের খামারে ধরো তুমি প্রাথমিকভাবে 1 লাখ টাকা বিনিয়োগ করছো। কয় লাখ টাকা বিনিয়োগ করছো? 1 লাখ টাকা বিনিয়োগ করছো। ঠিক আছে, কত লাখ টাকার ভিতরে বিনিয়োগ করছো? 1 লাখ টাকা। এখন এই 1 লাখ টাকা যত বছরের মধ্যে বা যত সময়ের মধ্যে তোমার রিটার্নটা চলে আসবে, ধরো তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করছো না, এখন তো তোমার 1 লাখ টাকা আসতে হবে, 1 লাখ টাকা কি তোমার কাছে ফেরত আসতে হবে। তাহলে ধরো এই 1 লাখ টাকা তুমি ধরো প্রথম বছরে পাইলে হচ্ছে ধরো 20,000, দ্বিতীয় বছরে পাইলে কত? 30,000, তৃতীয় বছরে পাইলে তুমি 50,000, মানে একটু বেশি লাভ হয়েছে। তো প্রথম বছরে তোমার 20,000 টাকা নগদ আসছে, দ্বিতীয় বছরে তোমার 30,000 টাকা আয় হয়েছে, চতুর্থ বছর তৃতীয় বছর তোমার 50,000 টাকা আয় হয়েছে। তার মানে আমি একটু মানে মিল করে দিচ্ছি যেন সহজে বুঝাতে পারি। তাহলে দেখো এখানে টোটাল যোগ করলে 1 লাখ টাকা। তার মানে বাকি তুমি আরো কিন্তু ব্যবসা করবা, ধরো আরো 2 বছর, 4 বছর, 5 বছর, ইভেন আরো কন্টিনিউ ব্যবসা করতে থাকবে। কিন্তু এই বিনিয়োগকৃত টাকাটা তোমার ফেরত আসতে কতদিন সময় লাগছে? দেখো এখানে 3 বছর সময় লাগছে। ঠিক আছে, এই 3 বছর সময়টাকে পেব্যাক সময় বলা হয়। এটার মিনিংটা হচ্ছে তুমি যে পরিমাণ টাকা পে করলা, সেই টাকাটা ব্যাক আসতে যে পরিমাণ সময় লাগে, এই সময়টাকে বলা হয় পেব্যাক পিরিয়ড, মানে পিবিপি। আশা করি বুঝতে পেরেছো সবাই। একটু পিবিপি ক্লিয়ার লিখে দাও, প্রত্যেকের কমেন্ট করতে হবে, প্রত্যেকের কমেন্ট করতে হবে, লেখো যে পিবিপি ক্লিয়ার। প্রত্যেকে পিবিপি ক্লিয়ার লেখো। কারো কমেন্ট আমি পাচ্ছি না এখনো। আচ্ছা, পিবিপি ক্লিয়ার তার মানে কি? আমি যেই টাকাটা বিনিয়োগ করি, সেই টাকাটা আমার রিটার্ন আসতে বা ফেরত আসতে যে সময়টা লাগে, ব্যাক আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে বলতে বলা হয় কি? পিভিপি। চলো আমরা সরাসরি এখন অঙ্ক করে ফেলবো, তাহলে তুমি পিভিপি বুঝতেই পারছো যে আসলে কিভাবে হচ্ছে। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, এখন পিভিপি 2 রকম সূত্র হয়। কয় রকম সূত্র হয়? 2 রকম সূত্র হয়। দেখো, এটা হচ্ছে একটা পিভিপি সূত্র, এটা হচ্ছে একটা পিভিপি সূত্র। ওকে, আমরা আজকে এটা করব না, ঠিক আছে, আমরা এটা করব না, তো এটা সম্পর্কে আমাদের জানারও দরকার নেই। তো এখানে হচ্ছে, যদি পিভিপি এই সূত্রটা কখন হবে? যখন ইভেন্ট ক্যাশ ফ্লো। ইভেন্ট ক্যাশ ফ্লো মানে হচ্ছে, ধরো তুমি একটা জায়গায় 1 লাখ টাকা বিনিয়োগ করছো, এখন ধরো প্রতি বছরই তুমি 10,000 করে পাচ্ছ, প্রতি বছর 10,000। ঠিক আছে, প্রতি বছর কত? 10,000, মানে কোনো বছর বেশিও না কমও না। যখন তুমি কোথাও টাকা বিনিয়োগ করবা, সেখান থেকে প্রতি বছর যদি সমপরিমাণ টাকা রিটার্ন আসে বা ক্যাশ ফ্লো আসে, এটাকে বলা হয় ইভেন্ট ক্যাশ ফ্লো। ইভেন্ট মানে হচ্ছে কি? সমান। ইভেন্ট মানে কি? সমান। এটাকে বলা হয় ইভেন্ট ক্যাশ ফ্লো। এখন বিনিয়োগকৃত টাকা যদি ইভেন্ট ক্যাশ ফ্লোর মতো করে আসে, প্রতি বছর সেম অ্যামাউন্টে টাকাটা রিটার্ন আসে বা আমরা টাকাটা আয় করি, সেই ক্ষেত্রে আমরা পিভিপি নিয়োগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে? আচ্ছা,
সিএফটি বাই এনসিও কত, এনসিও মানে সিএফএটি অথবা এনসিবি একই কথা বোঝানো হয়। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আনইভেন ক্যাশ ফ্লো। আনইভেন ক্যাশ ফ্লোতে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আমরা আনইভেনটা শিখবো না, তারপর আমি বলে দিচ্ছি আনইভেন জিনিসটা কি। ধরো তুমি কোথাও 1 লাখ টাকা বিনিয়োগ করছো, সেখান থেকে ধরো প্রথম বছর 20,000 আসছে, দ্বিতীয় বছরও 20,000 আসছে, তৃতীয় বছর ধর 30,000 আসছে। এই যে দেখো একটা হলেও অমিল থাকবে, মানে তোমার ক্যাশ ফ্লোর মধ্যে কোনো একটা ইয়ার হলেও ভিন্ন থাকবে, মানে কি আনইভেন। সেই ক্ষেত্রে তোমার করতে হবে কি, পিবি বের করার ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে ইভেন ক্লিয়ার, আনইভেনও তোমরা ক্লিয়ার, তোমরা এগুলো আগে থেকে জানো। তারপরে যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো তোমাদের জন্য এটা বলে দিলাম। তাহলে ইভেন ক্যাশ ফ্লো যদি প্রতি বছর আমাদের আয়ের পরিমাণ সম পরিমাণ টাকায় আসে, তাহলে আমাদের এই সূত্রটা হবে পিবি বের করার ক্ষেত্রে। আর যদি প্রতি বছর আমাদের সম পরিমাণ না এসে অসমানভাবে টাকা আসতে থাকে, তাহলে আমাদের পিবি ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তো আজকের অঙ্কটা বা ক্লাসটা ছোট হতে পারে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আজকের ক্লাসটাই এই চ্যাপ্টারের মূল বেসিক। ওকে, তাহলে তোমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন এই বিষয়টা আমি একটু বুঝাবো, কোনো সমস্যা নেই, তাহলে তোমরা এটা ক্লিয়ার আশা করি। ঠিক আছে না? সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, অল ক্লিয়ার লিখে দাও। এই সিএফএটি মানে কি এনসিবি তা বুঝে যাবা, আমি একটু পর অঙ্ক করাবো। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, আমি তাহলে সরাসরি একটা অঙ্ক করবো এখন। হ্যাঁ, প্রতি বছর যদি সমান টাকা আসে তাহলে এটা হচ্ছে ইভেন ক্যাশ ফ্লো, আর যদি সমান না থাকে অসমান ভাবে আসে তাহলে এটাকে বলে আনইভেন ক্যাশ ফ্লো। আচ্ছা, অল্পটা লিখে দাও, আমরা অঙ্ক করাবো, সময় লাগবে না, আমরা 2টা অঙ্ক করব। আশা করি আমাদের 35 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তবে আমাদের আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তো আমি একদম সহজ 2টা অঙ্ক নিব। আচ্ছা, আমরা কিন্তু আজকে কি করব, ইভেন ক্যাশ ফ্লো করবো। ইভেন মানে প্রতি বছর সমান টাকা আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে B1, পেজ হচ্ছে 9 এর 35 নম্বর পেজ তোমাদের নতুন বইয়ে। আচ্ছা, দেখো কি বলছে, ইউসুফ কোম্পানি estimated that can save 28,000 per year in cash operating cost for next 5 years. এখানে বলতেছে ইউসুফ কোম্পানি এস্টিমেটেড আনুমানিক দ্যাট ক্যান সেভ মানে তাদের 28,000 টাকা প্রতি বছরে আসবে। সেভ মানে কি আসবে, ধরো সেভ মানে কি টাকা আসবে, এটা ধরে নিতে পারো। ঠিক আছে, তাদের প্রতি বছর 28,000 টাকা করে আসবে, কস্ট ফর 5 নেক্সট ইয়ার্স, এবং পরবর্তী 5 বছর। তার মানে তারা ধরো কোথাও একটা টাকা বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ টাকা থেকে তারা প্রতি বছর কত 28,000 টাকা করে কি হবে আসবে। বলতেছে ইফ যদি ইটস বাই মেশিন এ কস্ট 1,10,000 টাকা, নো রেসিডুয়াল ভ্যালু অ্যাকসেপ্টেড। মানে রেসিডুয়াল ভ্যালু তো বুঝেই ভগ্নাংশের মূল্য, মানে এখানে বিষয়টা আমি তোমাকে বুঝাই। এখানে বিষয়টা হচ্ছে তারা বলতেছে যে প্রতি বছরে 28,000 টাকা করে তারা পাবে। যদি তারা এই টাকাটা পাবে কেমন, প্রতি বছর 28,000 পাবে, কত বছর, 5 বছর পাবে। কিভাবে পাইবো, যদি তারা একটা মেশিন কিনে। মেশিন মানে কি, মেশিন কিনা মানে হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ ধরো তোমার এখানে বিষয়টা হচ্ছে কি, যে তুমি ধরো একটা মেশিন কিনবা, মেশিন কিনে একটা কিছু করবা, মেশিনের দাম হচ্ছে কত, 1,10,000 টাকা, যেখান থেকে তোমার প্রতি বছরে 28,000 টাকা করে কি হবে, সেভ হবে। মানে প্রতি বছর 28,000 টাকা করে পাইবা। তোমার মেশিন কিনা অথবা বিনিয়োগ একই কথা, যেখানে তোমার বিনিয়োগ করতে গেলে কত টাকা লাগবে, 1,10,000 টাকা লাগবে। তার মানে তুমি 1,10,000 টাকা, 1,10,000 টাকা মেশিন কিনে বিনিয়োগ করবা, তোমার প্রত্যেক বছর 28,000 টাকা করে তুমি পাইবা, এবং কত বছর পাইবা, 5 বছর পাইবা। ঠিক আছে, বলতেছে নো রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে, নো রেসিডুয়াল অ্যাকসেপ্টেড ভ্যালু ইজ অ্যাকসেপ্টেড মানে হচ্ছে কি, এই মেশিনটা 5 বছর পরে তুমি 1 টাকা বিক্রি করতে পারবা না। ঠিক আছে, রেসিডুয়াল ভ্যালুটা এই অঙ্কের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি তোমাদেরকে কমপ্লিট করতেও বুঝিয়ে দিব। তাহলে এখানে আমাদের রেসিডুয়াল ভ্যালু নাই। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যে ইউসুফ কোম্পানি সে প্রতি বছর 28,000 টাকা করে পাবে, 5 বছর যদি সে একটা বিনিয়োগ অথবা 1,10,000 টাকা মেশিন কিনে, সেক্ষেত্রে সে কত পাবে, প্রতি বছর 28,000 টাকা করে পাবে। আচ্ছা, এখন তার কাছে কি চাইছে দেখো, বলতেছে ডিটারমাইন্ড পেব্যাক পিরিয়ড। বলতেছে ডিটারমাইন্ড, খুঁজে বের করো পেব্যাক পিরিয়ড হচ্ছে কি, পিবিপি কত। ওকে, কোশ্চেনটা তোমরা যদি বুঝে থাকো তাহলে জাস্ট ডান লিখে দাও।
হ্যাঁ, ইভেন আর আনইভেন প্রশ্নে উল্লেখিত থাকবে না, তুমি দেখেই বুঝতে পারবে। তুমি প্রশ্নে দেখলে বুঝতে পারবে। যেমন দেখো এখানে লেখা আছে 28,000 পার ইয়ার, মানে প্রতি বছর 28,000 টাকা করে। তাহলে এটা কি ইভেন নাকি আনইভেন বলো তো দেখি? এটা কি ইভেন নাকি আনইভেন? প্রতি বছর যদি 28,000 টাকা করে হয়, তাহলে এটা কি ইভেন নাকি আনইভেন? জাস্ট আমাকে একটু বলো। আমি আরেকটা কমেন্ট চাই তোমাদের কাছ থেকে। এখানে কিন্তু বলা আছে যে প্রতি বছর পার ইয়ার 28,000 টাকা করে পাবে 5 বছর। এটা কি প্রতি ইয়ার 28,000 হলে কি এটা কি ইভেন ক্যাশ ফ্লো নাকি আনইভেন ক্যাশ ফ্লো বলো তো দেখি? হুম, তোমাকে অঙ্ক দেখে তুমি বুঝে ফেলবা। কারণ ইভেনের ক্ষেত্রে এরকম একটা ব্যালেন্স দেওয়া থাকবে, অথবা সব ব্যালেন্স সমান থাকবে, আর আনইভেনের ক্ষেত্রে এলোমেলো ব্যালেন্স দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এটা ইভেন। আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি যে স্যার এটা ইভেন। তাহলে আমি ইভেনের ক্ষেত্রে, হ্যাঁ, ইভেনের ক্ষেত্রে আমি যদি এখন পেব্যাক পিরিয়ডটা বের করে আমাকে এই সূত্রটা বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমি বসাই। রিকোয়ারমেন্ট পেব্যাক পিরিয়ড, ঠিক আছে? লাগবে হচ্ছে শুধুমাত্র পিভিপি লিখলে হবে, পেব্যাক পিরিয়ড লেখা লাগবে না, পিভিপি। সূত্র কি? সূত্র হচ্ছে উপরে এনসিও, এনসিও নিচে হচ্ছে কি সিএফএটি, হ্যাঁ, অথবা এনসিবি। আচ্ছা, দিতে পারো এতটুকুই। তাহলে এনসিও জিনিসটা কি? শোনো, এটা তোমাদের শীটে আছে, আমি শীটটা দিয়ে দিব। শীটটা অলরেডি হয়তো বা তোমরা ক্লিক করলে পেয়ে যাবে, শীট আপলোড করা আছে। আচ্ছা, এনসিও মানে কি? এনসিও মানে হচ্ছে তোমার নিট ক্যাশ আউটলে, নিট ক্যাশ আউটলে। এটা মানে হচ্ছে, এটা বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগ। মানে তুমি যে পরিমাণ টাকাটা বিনিয়োগ করো এটাকে বলা হয় আউটলে। আউটলে মানে কি তোমার কাছ থেকে যে পরিমাণ টাকাটা যায় এটাকে বলে নিট ক্যাশ আউটলে। আচ্ছা, তাহলে আমাদের বিনিয়োগ কত? তাহলে আমরা সুতরাং বলতে পারি আমাদের এনসিও কত? হ্যাঁ, এনসিও হচ্ছে আমাদের 1,10,000 টাকা। ঠিক আছে, এনসিও কত আমাদের? 1,10,000 টাকা। সিএফএটি মানে কি? সিএফএটি ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সিএফ হচ্ছে, সিএফ এর মিনিং হচ্ছে ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ফ্লো মানে হচ্ছে আন্তঃপ্রবাহ, মানে বা নগদ প্রবাহ বলতে পারো। আফটার আফটার ট্যাক্স। যেহেতু এই অঙ্কের ট্যাক্স নাই, এই অঙ্কের ট্যাক্স আছে কোথাও নাই, ট্যাক্স নেই, তাহলে এটাই তো আফটার ট্যাক্স। মানে আমি যে 28,000 টাকা পাবো এটা ট্যাক্সের পরেই পাবো। তাহলে এটাকে মূলত বলা হয়, যে টাকাটা আমরা পাবো ট্যাক্স বাদ দেওয়ার পর সে টাকাটাকে বলা হয় সিএফএটি। তাহলে যেহেতু অঙ্কের ট্যাক্স নাই, তাহলে 28,000 টাকা যে আমি পাই এটাই ট্যাক্সের পরে পাই। তাহলে কত? 28,000 টাকা। এখন মানটা বসাও। এনসি হচ্ছে কত? 1,10,000। হ্যাঁ, আর এখানে কত? 28,000। তাহলে টাকাটা ফেরত পেতে কতদিন সময় লাগবে? আচ্ছা স্যার, নো রেসিডুয়াল বিলো ইজ অ্যাকসেপ্টেড। এটার মিনিং হচ্ছে নো রেসিডুয়াল বিলো হচ্ছে নো রেসিডুয়াল বিলো, মানে কোনো ভগ্নাংশেষ মূল্য নাই, ইজ অ্যাকসেপ্টেড মানে প্রত্যাশিত কোনো ভগ্নাংশেষ মূল্য নাই। এটার মানে হচ্ছে আমরা যে সম্পত্তিটা 1,10,000 টাকা দিয়ে কিনবো বা বিনিয়োগটা, এই বিনিয়োগের শেষে এটা তোমার 1 টাকা বিক্রি করতে পারবা না। এরকম হয় না যে তুমি একটা মেশিন কিনছো, মেশিন কেনার পরে 5 বছর পরে এটা ধরো 5,000 টাকা মাল আছে, অথবা তুমি কোথাও একটা বিনিয়োগ করছো, বিনিয়োগ থেকে 5 বছর যা কামাইছো এই বিনিয়োগের যে সই সম্পত্তি ছিল সেখানে এটা 2,000 টাকা মাল আছে, ওটাকে বলা হয় রেসিডিউয়াল বিল, অথবা গত ক্লাসে আমরা চেক করেছিলাম সলভেন্স বিল, অথবা এটা দুইটার বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, মানে সময়ের শেষে যে টাকাটা হয়। তাহলে 1,10,000 ভাগ হচ্ছে 28,000, তাহলে আমাদের কত হচ্ছে এটা? আচ্ছা, তার হচ্ছে তোমার 3.93 ইয়ার্স। তার মানে আমাদের টাকাটা ফেরত আসতে প্রায় সময় লাগবে 3.93, প্রায় 4 বছর মতো সময়, মানে প্রায় 4 বছর মতো। তাহলে এখানে কি পিপিপি পরে কি দিবা? এখানে ইয়ার্স দিবা, এখানে কি দিবা? ইয়ার্স। ঠিক আছে, ওকে। সবাই তাহলে পিপিপি ক্লিয়ার লিখে দাও। সবাই তাহলে পিপিপি ক্লিয়ার লিখে দাও। তার মানে আমরা যদি 1,10,000 টাকা বিনিয়োগ করি, সেই ক্ষেত্রে আমাদের যদি প্রতি বছর 28,000 টাকা আসে, তাহলে আমরা আমাদের বিনিয়োগকৃত টাকা পেতে সময় লাগবে 3.93 ইয়ার্স। তাহলে আমরা বিজনেস করবো কত বছর? 5 বছর।
তার মানে বাকি সময়গুলো আমাদের যে টাকাগুলো আসবে সেটা হচ্ছে আমাদের প্রফিট আসবে, বুঝছো? নিশান্তে মুন্না, বুঝছো? তাহলে এটা খেলো, এটা আমাদের কি ছিল? ইভেন ক্যাশ ফ্লো ছিল। আমরা আজকে শুধুমাত্র ইভেন ক্যাশ ফ্লো করবো। দেখো আমরা সেম আরেকটা অঙ্ক নিয়ে আসছি, একদম সেম, ঠিক আছে, একদম সেম। খেয়াল করে দেখো, এখানে আবার দেখো B2, ইউসুফ কোম্পানি এস্টিমেটেড দ্যাট ক্যান সেভ 28,000 টাকা পার ইয়ার ক্যাশ অপারেটিং কস্ট অফ নেক্সট 10 ইয়ার্স। এখানে দেওয়া আছে কত? 10 বছর। সে 10 বছর ধরে একটা বিনিয়োগ থেকে সে কত পাবে? 28,000 করে টাকা পাবে, বুঝছো? কত পাইবো? 28,000 করে টাকা পাবে। ইফ বাই মেশিন এর কস্ট 1,10,000 টাকা, সেম, নো রেসিডুয়াল বিল অ্যাকসেপ্টেড। মানে এখানে আগে ছিল 5 বছর, এখন কত হচ্ছে? 10 বছর। কথা আছে assume that income tax rate is on average 30%। তার মানে আমরা যে পরিমাণ টাকা বিনিয়োগ করে ইনকাম করব, এই ইনকামের উপরে সরকারকে 30% ট্যাক্স দিতে হবে। তার মানে এটা হচ্ছে ইভেন ক্যাশ ফ্লো প্লাস ট্যাক্স। আর আগের অঙ্কটা কি ছিল? কোনো ট্যাক্স ছিল না, শুধুমাত্র কি ছিল? ইভেন ট্যাক্স, ইভেন ক্যাশ ফ্লো, মানে সমান নগদ প্রবাহ। আর এখন কি? সমান নগদ প্রবাহ প্লাস অঙ্কের মধ্যে কি আছে? ট্যাক্স আছে। জাস্ট এতটুকু ডিফারেন্স, বাকি কোনো কিছু ডিফারেন্স না। আগে আমরা 28,000 টাকা লাভ করতাম, সরাসরি 28,000 টাকা আমরা বাড়িতে নিয়ে যেতাম। আর এখন 28,000 টাকা আমরা প্রতি বছর পাবো। এই 28,000 টাকা থেকে সরকারকে 30% ট্যাক্স দিতে হবে। তারপর 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 কি করতে হবে? বাকি টাকা আমাদের বাড়িতে নিতে হবে। তো যদি আমরা 1,10,000 টাকা বিনিয়োগ করে 28,000 টাকা করে পাওয়ার পর সরকারকে 30% ট্যাক্স দিয়া, হ্যাঁ, 10 বছর যদি পাই, তাহলে আমাদের এই বিনিয়োগকৃত টাকা ফেরত আসতে কি পরিমাণ সময় লাগবে? এটাকে বলা হয়েছে কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড। কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড এন্ড কি বলছে? সারপ্লাস লাইফ। দুইটা কোশ্চেন চেয়েছি এখানে, তাহলে দুইটা কোশ্চেন আমরা দুইটা কোশ্চেনে করে দিব। তাহলে এখানে আমরা নতুন জিনিসটা কি দেখতে পেলাম? জাস্ট এখানে একটা অতিরিক্ত বিষয় কি আছে? ট্যাক্স। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমাদের B2 যদি অঙ্কটা জাস্ট বুঝে থাকো যে স্যার হ্যাঁ B2 শুধুমাত্র একটা ট্যাক্সের ব্যাপার আসছে, আমাদের আর কোনো ধরনের প্রবলেম আমরা পাচ্ছি না, তাহলে তোমরা একটু ডান লিখে দাও, ঠিক আছে? তোমরা একটু ডান লিখে দাও যে B2 তে তোমরা ট্যাক্সের ব্যাপারটা পাইছো। তো একটু ডান লিখে দাও, ঠিক আছে? হুম, এটা হচ্ছে তোমাদের শীটটা, হ্যাঁ, বুঝছো? এই যে এটা, এই শীটটা তোমাদের লাগবে, দিদি বোনেরই সমস্যা। আচ্ছা, তাহলে ডান। হ্যাঁ, এটা আমি করে দিব, এটা একদম ফুল করে দিব আমি। এখানে জাস্ট কি বিষয়টা হচ্ছে কি? জাস্ট ট্যাক্স আছে, কি আছে? ট্যাক্স। এখন তোমাকে মনে রাখতে হবে, যদি আমাদের ক্যাশ ফ্লোর পাশাপাশি ট্যাক্স থাকে, ধরো আমি প্রতি বছর কত পাই, এখানে কিন্তু একটা শূন্য বেশি দেওয়া আছে, এটা একটা বেশি শূন্য, এটা হবে না। আমি প্রতি বছর কত পাই? 28,000 টাকা পাই। আগে অঙ্কে কি ছিল? আমি সরকারকে ট্যাক্স দিতাম না, আমি এটা বাড়িতে নিয়ে যেতাম। কিন্তু এখন আমি কি পাই? আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তার মানে আমার এই টাকাটা এখন আর কি ট্যাক্সের পরের টাকা বলতে পারবো না, এটা ট্যাক্সের আগের টাকা। সেই জন্য এটা হচ্ছে আমার সিএফবিটি। সিএফবিটি বুঝো? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। মানে আমার যে ইনকামটা হচ্ছে সেটা ট্যাক্সের আগের ইনকাম। সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় সিএফ আফটার ট্যাক্স। ক্লিয়ার? তার মানে এই সিএফবিটি থেকে আমাকে সিএফএটি তে নির্ণয় করতে হবে। এই জন্য আমাকে একটা চার্ট অথবা বক্স মনে রাখতে হবে। এই চার্ট অথবা বক্সটা একদম ইজি, কোনো টেনশন করার কিছু না। তুমি মনে করো না যে এটা কঠিন,
এটা জাস্ট একবার মনে রাখলে বাকি তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি আমি দেখি যে আমার অঙ্কে ট্যাক্স দেওয়া আছে, হ্যাঁ, অঙ্কে কি দেওয়া আছে? ট্যাক্স দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে এখান থেকে আমাদের কি সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই মানটা আমরা সিএফবিটি, এখন এই মানটা থেকে আমাদের সিএফএটি বের করার জন্য, কারণ আমার সূত্রে কিন্তু সিএফএটি লাগবে। আমার সূত্রে কি লাগবে? আমার সূত্রে হচ্ছে সিএফএটি লাগবে। ঠিক আছে, সিএফ কি লাগবে? এটি লাগবে। সিএফএটি ছাড়া কিন্তু আমি অঙ্কটা করতে পারবো না। সেই জন্য এই সিএফবিটি থেকে আমাকে সিএফএটিতে বের করার জন্য আমাকে এই নিম্নোক্ত কাজগুলা করে নিতে হবে। করে নিলে আমাদের সিএফএটিটা বের হয়ে যাবে। সিএফএটি বের করতে পারলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করে নিই। ঠিক আছে, আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। অঙ্কটা আমি একটু করাই, তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের যে 28,000 টাকা মানটা দেওয়া আছে এটা হচ্ছে কি সিএফ। ওয়ালাইকুম আসসালাম, একটু লাইভে আছি, শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারে পাঠায় তুমি পেজে এসএমএস করে রাখো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠায় এসএমএস করে রাখো, আমি পরে দেখতেছি। আচ্ছা, তখন আমাদের এখন এটা কি সিএফবিটি। তাহলে আমাদের এই বক্সটা করতে হবে। বক্সটা খেয়াল করো। ধরো আমি বক্সটা তোমাদের করলাম, তুমি লাগবে হচ্ছে ডিটেলস, হ্যাঁ, তারপরে কি লাগবা? টাকা লাগবা। ডিটেলস, তারপরে কি লাগবে? টাকা। ঠিক আছে, ধরো এটা আমার নাই, আমি জাস্ট বুঝাচ্ছি, কারণ আমি আবার লিখবো না। তাহলে আমাদের সিএফবিটি কত? 28,000 টাকা। সিএফবিটি কত আমাদের? সিএফবিটি কত আমাদের? 28,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি দিব? লেস ডেপ্রিসিয়েশন। আমরা কি বাদ দিব? লেস ডেপ্রিসিয়েশন। এখন দেখো তো এখানে কোথাও ডেপ্রিসিয়েশন আছে কিনা? নাই, কোথাও কি ডেপ্রিসিয়েশন নাই। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। তখন আমরা লিখবো কি? ডেপ্রিসিয়েশন সূত্র লিখবো। ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে কি? এনসিও মাইনাস কি সলভেজ ভ্যালু, নিচে হচ্ছে কি লাইফ। তাহলে আমাদের এনসিও কত? 1,10,000 টাকা। ঠিক আছে, এনসিও কত আমাদের? 1,10,000 টাকা। সলভেজ ভ্যালু কি? 0। লাইফ কত? 10 বছর। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত? 11,000 টাকা। তার মানে তোমার এই শীটটা কমপ্লিট করতে তোমার প্রথমে লেজি বা ডেপ্রিসিয়েশন, তোমার ডেপ্রিসিয়েশনটা লাগবে। এখন তোমার যে ডেপ্রিসিয়েশনটা লাগবে, ডেপ্রিসিয়েশনটা অঙ্কের মধ্যে নাই, অঙ্কে কোথাও আছে নাই। তখন তুমি ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য এই সূত্রটা ইউজ করো। ঠিক আছে, সূত্রটা কি? এনসিও মাইনাস এসবি বাই লাইফ। তাহলে এনসিও হচ্ছে 1,10,000 টাকা, এসবি হচ্ছে 0, আমাদের এসবি নাই অঙ্কে। এসবি মানে কি? রেসিডুয়াল ভ্যালু অথবা সলভেজ ভ্যালু, থাকলে লিখতাম। বাই হচ্ছে কি লাইফ। লাইফ কত বছর? 10 বছর। তখন আমরা বাদ দিলাম, কত আসলো? 11,000 টাকা আসছে। সবাই লেখো যে ডেপ্রিসিয়েশন ক্লিয়ার, লেখো ডেপ্ট ক্লিয়ার। সবাই ডেপ্রিসিয়েশন ক্লিয়ার লিখে দাও। তুমি আগে বক্স করে নিচেও ডেপ্রিসিয়েশন বের করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই নিচে নোট করে বের করে এখানে স্টার চিহ্ন দিয়ে ডেপ্রিসিয়েশনটা বের করে নিবা। অথবা তুমি আগে ডেপ্রিসিয়েশন বের করে তারপরে বক্স শুরু করতে পারো। এটা বক্সের আগেও করতে পারবা, এই বক্সের নিচেও করতে পারবে, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা না, দুইটাই সেম। জাস্ট তুমি ডেপ্রিসিয়েশনটা বের করে দেখাই দিলে হবে। এনসিও এবং কস্ট সেম। ঠিক আছে, এনসিও এবং কস্ট কি সেম। তোমরা চাইলে কস্ট লিখতে পারো। ঝামেলা শেষ। তাহলে আমাদের গেল। তাহলে আমাদের পরের স্টেপটা কি? তাহলে আমরা এখন কি করবো? ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত আসছে? 11,000 টাকা। তো এখান থেকে আমরা 11,000 টাকা বাদ দিলাম। বাদ দিলে কত থাকে? 28,000 মাইনাস 11,000, 17,000 টাকা। তাতে আমাদের কত থাকে? 17,000 টাকা। ঠিক আছে, এই টাকাটাকে বলা হয় ইবিআইটি। এই টাকাটাকে কি বলা হয়?
ইবিআইটি মনে রাখতে হবে, সিএফএটি থেকে ডেপ্রিসিয়েশন বাদে যে টাকাটা, এটা কি বলা হয়? ইবিআইটি। ইবিআইটির ফুল মিনিংটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, মানে আমার ট্যাক্সের আগে আর্নিং, এটা আর্নিং বিফোর ট্যাক্স। আচ্ছা, এরপর আমরা বাদ দিব কি? লেস ট্যাক্স। কি বাদ দিব আমরা? লেস ট্যাক্স। তাই আমরা এখন ট্যাক্স বাদ দিব। আমাদের অঙ্কের ট্যাক্স কত পার্সেন্ট? 30%। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে লেস ট্যাক্স এট দ্য রেট অফ 30%। তখন এই 17,000 টাকার উপর আমরা 30% ট্যাক্স দিব। তাহলে 17,000 ইন্টু কত? 30% দিলে কত হয়? 5,100 টাকা। তাহলে 5,100 টাকা হচ্ছে কি আমাদের ট্যাক্স। 17 টাকা ট্যাক্স আমাদের 5,100 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন এই 5,100 টাকা লেস করার পর আমাদের কত টাকা থাকে? 17,000 মাইনাস 5,100, 11,900। এখন এই টাকাটাকে মূলত বলা হয় ইএটি। ইএটি মানে হচ্ছে কি জানো নি? ইএটি মানে বোঝানো হচ্ছে কি? আর্নিং আফটার ট্যাক্স। কি বলে এটাকে? আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, সিএফ বিটির পরে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে সেটাকে বলা হয় ইবিআইটি। এই ইবিআইটি থেকে তোমাকে ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স বাদ দিলে যে টাকা আসে সেটাকে বলা হয় ইএটি। তার মানে আমাদের এই জিনিসটা তোমার এই চ্যাপ্টারে এইগুলা প্রত্যেকটা অঙ্কে লাগবে, সেজন্য তোমার এখানে কোনো কিছু মুখস্থ দরকার নেই, তো নর্মালি এটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আয়শা কি করবো জানো নি? আমরা এই ইএটির সাথে আবার নতুন করে ডেপ্রিসিয়েশনটা যোগ দিয়ে দেব। তার মধ্যে ডেপ্রিসিয়েশন কত ছিল? 11,000 টাকা। যোগ দিয়ে দেওয়ার পর কত হলো? 22,900 টাকা। 22,900। এইটা হচ্ছে আমাদের কি? সিএফএটি। এটা আমাদের কি? সিএফএটি। তাহলে আমরা কিন্তু নর্মালি আমাদের অঙ্কের যে দরকার ছিল এটা বের করে ফেলতে সিএফএটি। তো আমি তোমাদের এটলাস একটা কথা বলি, যদি অঙ্কের ট্যাক্স না থাকে, যদি অঙ্কের ট্যাক্সের রেট দেওয়া না থাকে অথবা বিফোর ট্যাক্স মানে আফটার ট্যাক্স বলা থাকে, সেক্ষেত্রে সিএফএটি যে কথা, সিএফএটি একই কথা, মানে ওই 28,000ই সিএফবিটি বলতে পারবা। হ্যাঁ, আর এটাকে আর নতুন করে ক্যালকুলেশন করা লাগবে না, এটাই সিএফএটি। তো মূল কথা হচ্ছে তোমার যদি অঙ্কের ট্যাক্স না থাকে তাহলে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি? সিএফএটি। সিএফ কি? এটি। আর যদি তোর ট্যাক্স দেওয়া থাকে তাহলে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। যদি ট্যাক্স দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে ওই ব্যালেন্সটা হচ্ছে কি? সিএফবিটি। ঠিক আছে? যেমন আমাদের এই অঙ্কের ট্যাক্স রেট দেওয়া ছিল, তার মানে যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে সিএফবিটি। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে আমরা সিএফএটি বের করছি। আর যদি অঙ্কের ট্যাক্স না দেওয়া থাকে, যে ব্যালেন্সটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি? সিএফএটি। তাহলে সবাই একটু সিএফএটিটা ক্লিয়ার লিখে দাও। তো তোমাদের এই সম্পূর্ণ অঙ্কে 80% অঙ্কের ক্ষেত্রেই সিএফএটিটা বের করতে হবে। 80% অঙ্কের ক্ষেত্রে সিএফএটি বের করে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি তোমরা সিএফএটিটা বুঝতে পেরেছো। সবাই একটু লেখো সিএফএটি ক্লিয়ার। ঠিক আছে? সবাই একটু সিএফএটি ক্লিয়ার লিখে দাও। তাহলে আমি যদি সিএফএটি পেয়ে থাকি, আমি এখন সূত্রটা বসালে আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার সূত্র হচ্ছে কি? পিভিপি এনসিও বাই কি? সিএফএটি। তাহলে আমার এনসি হচ্ছে 1,10,000, সিএফএটি হচ্ছে 22,900। তাহলে আমার আনসার কত? 1,10,000 ভাগ হচ্ছে 22,900। তাহলে 4.80 ইয়ার্স ধরতে পারো। তাহলে 4.80 ইয়ার্স। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক ক্লিয়ার। এখন তোমাদের সাদা মনে একটা প্রশ্ন থাকতে পারে, যে স্যার আমি বুঝলাম যে আমি প্রতি বছর 28,000 টাকা করে পাই, প্রতি বছর কত পাই? 28,000 করে পাই। ঠিক আছে? তোমাদের সাদা মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার বুঝলাম যে আমি প্রতি বছর 28,000 টাকা করে পাই, এখান থেকে আমি সরকারকে 30% ট্যাক্স দেই, এটা বাদ দিয়ে করে নিলে তো আমার অঙ্কটা কি? সিএফএটিটা চলে আসে।
তোমাদের মধ্যে কিন্তু এটা সাদা মনে প্রশ্নটা থাকতে পারে। যারা আমার মতো বেসিক বুঝার ট্রাই করো অথবা বেসিক পড়ালে তোমাদের ভালো লাগে, তাদের মনে প্রশ্ন কিন্তু হতেই পারে যে স্যার 28,000 টাকা আমি প্রতি বছর পাই, হ্যাঁ সরকারকে আমার 30% ট্যাক্স দিতে হবে, আমি এখান থেকে 30% বাদ দিলে দেখো তো 28,000 30% কত, 4,800 টাকা। স্যার 4,800 টাকা যদি আমি বাদ দিই মাইনাস, তাহলে আমার কত আছে 19,000 কত 600। স্যার এটাই তো আমার আয়। তো স্যার তাহলে আপনি এখানে পেঁচালেন কেন, এখানে এই জিনিসগুলো কেন আসছে? শোনো, হ্যাঁ এটাই তো যে ডেপ্রিসিয়েশন আবার আমি অ্যাড করলাম কেন, তোমাদের সাদা মনে কিন্তু এটাই প্রশ্ন থাকে, ওরা স্যার ডেপ্রিসিয়েশন আবার অ্যাড করলেন কেন, বা এই ঝামেলাগুলো কেন করলেন? এতটুকু করলে তো হয়ে যায়, কেন এটা করলেন? শোনো একটা কথা বলি, আমরা যে গভর্নমেন্টকে ট্যাক্স দেই, আমরা গভর্নমেন্টকে যে কি দেই, ট্যাক্স দেই না? তো গভর্নমেন্ট বলছে যে তোমরা আমাকে যে ট্যাক্স দিবা, বা রুলসে আছে সংবিধানে যে তোমরা আমাকে যে ট্যাক্স দিবা এবং তোমরা যে বিনিয়োগ করবা, সেই বিনিয়োগে কিন্তু তোমাদের একটা অবচয় হবে বা ডেপ্রিসিয়েশন হবে। এই ডেপ্রিসিয়েশনটা কি তোমাদের জন্য কি খরচ, ডেপ্রিসিয়েশনটা কি তোমাদের জন্য কি খরচ। তখন সরকার বলছে যে এই খরচটা তোমার আয় থেকে বাদ দিয়ে নিবা, বাদ দিয়ে আমাকে কি দিবা, ট্যাক্স দিবা। এই খরচটা আয় থেকে কি করবা, বাদ দিয়ে তোমাকে কি করতে হবে, ট্যাক্স দিতে বলছে। তার মানে আমি এই অবচয়টা একটা অনুমোদনযোগ্য খরচ, মানে সরকার কর্তৃক অনুমোদিত, যে তোমার যে আয় হবে সেখান থেকে ট্যাক্সের টাকা অবচয়ের টাকা বাদ দিয়ে যে টাকা হবে সেটার উপর তুমি ট্যাক্স দিবা। এই জন্য আমি, খেয়াল করে দেখো আমি এখন বুঝাচ্ছি বেসিক। দেখো আমার এই সিএফবিটি যে আয় হয়েছিল 28,000, এখান থেকে আমি ডেপ্রিসিয়েশনের টাকা বাদ দিয়ে 11,000 টাকা, আমার কত আসছে 17,000 টাকা আসছে। এই 17,000 টাকার উপর আমি এট দ্য রেট অফ 30% টাকা সরকারকে কি দিছি, ট্যাক্স দিছি, যেখানে 5100 টাকা আসছে। এরপরে এই ট্যাক্স বাদ দিলে আমার কত আসছে, 11,900 টাকা আসছে। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার ডেপ্রিসিয়েশন তাহলে আবার কেন যোগ করলেন? ভাই ডেপ্রিসিয়েশন হচ্ছে অনুমোদিত একটা খরচ, কিন্তু নর্মালি এটা কিন্তু আমার এই আয়ের ক্ষেত্রে কোনো খরচের না। সেজন্য আমি চিন্তা করলাম যে সরকারকে আমার ট্যাক্স দেওয়া হয়ে গেছে, আমি যে ডেপ্রিসিয়েশন 11,000 টাকা বাদ দিলাম, এটাকে আবার আমি যোগ করে দিলেই আমার এই দুইটা মিলে আমার একটা টোটাল যে আয়টা হয়েছিল অ্যাকচুয়াল, সে অ্যাকচুয়াল আয়টা আমি বের করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডেপ্রিসিয়েশনে কেন আবার আমরা যোগ দিয়েছি। আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছি শুধুমাত্র সরকারকে ট্যাক্সটা দেওয়ার জন্য। ট্যাক্সটা দেওয়া শেষ, আমার কত আছে, আমার কাছে 11,900 আছে। তখন আমি যে ডেপ্রিসিয়েশন সরকারকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দিচ্ছি, এটা তো আমার একটা আয়, কারণ এই টাকাটা তো আমি পাইছি। হ্যাঁ, কারণ ওই যে ডেপ্রিসিয়েশনের টাকাটা বাদ দেওয়া হয়েছে, এটা আমার, আমি তো 2,500 থেকে বাদ দেওয়া হয়েছে, আমার আয় ছিল না এটা। তখন এই 11,900, 11,900 সাথে 11,000 যোগ দিলে এই যে 22,000, এই টাকাটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল আয়। তখন এই অ্যাকচুয়াল আয়টা হচ্ছে আমার সিএফ এটি। বুঝছো? তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের, হ্যাঁ, যদি ইভেন থাকে তাহলে আমরা কিভাবে বের করব, এবং ইভেনের সাথে যদি ট্যাক্স থাকে তাহলে আমরা কিভাবে সিএফ এটি থেকে সিএফ বিটি থেকে সিএফ এটিতে আমরা বের করে তারপরে অঙ্কটা করব। তাহলে সবাই একটু অল্প লিখে দাও, তোমাদের মনে সাদা মনে যে প্রশ্নগুলো ছিল সবগুলো কিন্তু এখন শেষ। ঠিক আছে, সবাই অল্প লিখে দাও, সবাই অল্প লিখে দাও। তাহলে ডেপ্রিসিয়েশন আমি বাদ দিচ্ছি কারণ এটা আমার খরচ, এটা সরকার অনুমোদন অনুমোদন খরচ, বুঝো? সরকার তোমাকে অনুমোদন দিয়েছে যে খরচ তুমি কি করতা, ট্যাক্স দেওয়ার জন্য। তখন তুমি অনুমোদন খরচ বাদ দিয়া ট্যাক্স বের করছো, কত আসছে, 5,100 টাকা আসছে। এখন তুমি যদি এইভাবে দিতা, হ্যাঁ, যদি মনে করো এই সরাসরি 28,000 উপরে ধরতা, তাহলে তোমার খরচ ট্যাক্স কত আসতো, 8,300। এখন তুমি বলো, তুমি কি বোকার মতো 8,400 টাকা ট্যাক্স দিবা, নাকি 5,100 টাকা ট্যাক্স দিবা? তোমাকে সরকার বলছে যে তুমি আমাকে ট্যাক্স দেওয়ার সময় ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিবা, সমস্যা নেই। কারণ তুমি ডেপ্রিসিয়েশন যদি না বাদ দিয়ে পুরো টাকার উপর ট্যাক্স দাও, তাহলে সরকারের ট্যাক্স পাবে বেশি। তোমার যদি ইচ্ছা হয় তুমি এত টাকা ট্যাক্স দিয়ে দাও, তোমাকে কেউ না করবে। ঠিক আছে, আয়ের মধ্যে সিএফটি তে খরচ অবশ্যই কেমনে আসছে, এই যে উত্তরটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই।
এখন তোমাদের কোনো হোমওয়ার্ক দিব না, কারণ তোমাদেরকে এই অঙ্কে এই চ্যাপ্টার হোমওয়ার্ক দিলে সমস্যা হচ্ছে। এরপরে তোমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে সারপ্লাস লাইফ। ঠিক আছে, এখানে তোমাদের কি আসছে, সারপ্লাস লাইফ আসছে, এই যে এটা সারপ্লাস লাইফ। তার রিকোয়ারমেন্ট 2, সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ অর্থ হচ্ছে অবশিষ্ট সময়। অবশিষ্ট সময়ের সূত্র হচ্ছে তোমার, হ্যাঁ, প্রজেক্ট লাইফ। প্রজেক্ট লাইফ মানে 10 বছর, লেখা হচ্ছে প্রজেক্ট লাইফ মাইনাস হচ্ছে পিভিপি। তার মধ্যে প্রজেক্ট লাইফ কত, 10 বছর। পিভিপি কত বের হয়েছে, 4.80। তাহলে সারপ্লাস লাইফ কত, 5.20 ইয়ার্স। এটাকে বলা হয় সারপ্লাস লাইফ। মানে তোমার অঙ্কের মেয়াদ থেকে, এটাকে প্রজেক্ট লাইফ বলা হয়। প্রজেক্ট লাইফ মানে অঙ্কের যে মেয়াদটা, এটাকে বলা হয়। এখান থেকে পিপিপি বাদ দিবা, যে টাকাটা থাকে, যে অ্যামাউন্টটা থাকে, যে সরি যে ইয়ারটা থাকে, সেটাকে বলা হয় সারপ্লাস লাইফ। মানে অতিরিক্ত সময়, মানে তুমি যে টাকা পায় ফেলছো, তুমি কত, তুমি 10 বছরের বিনিয়োগের মধ্যে 4 বছর 8 টাকা পায় গেছো, তার মানে বাকি যে আর অতিরিক্ত সময় আছে সেই সময়টা কতদিন, 5.2। তাহলে সবকিছু ক্লিয়ার। তাহলে তোমাদের এখানে আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না। তোমাদের হোমওয়ার্ক যে 2টা ম্যাথ আমি করাইছি, 2টা ম্যাথই ভালো করে করবা। তোমাদের হোমওয়ার্ক হবে হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, যে 2টা ম্যাথ করেছি 2টা ম্যাথই করবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 2টা। এখন তোমরা যদি মনে করো স্যার আমি 2টা অঙ্ক তো বুঝে ফেলছি, করবো না, তাহলে মনে রাখতে হবে পরবর্তী ক্লাস তোমার জন্য কঠিন হবে। পরবর্তী ক্লাস তোমার জন্য কি হবে, কঠিন হবে। এবং তোমাদের আরেকটা অ্যানাউন্স আমার বলতে মনে নাই। ঠিক আছে, আমার আম্মু অনেক বেশি একটা অসুস্থ, তো আমার আম্মুকে নিয়ে একটু গ্রামে যেতে হবে। তাহলে তোমাদের বৃহস্পতিবার, হ্যাঁ, তোমাদের বৃহস্পতিবার ক্লাসটা অফ থাকবে। ঠিক আছে, বৃহস্পতিবার ক্লাস অফ থাকবে, মনে হয় 1 তারিখ। ঠিক আছে, 1/5/2025 বৃহস্পতিবার তোমাদের ক্লাসটা অফ থাকবে। হ্যাঁ, আমাকে একটু গ্রামে যেতে হবে, বুঝছো? ওকে, অ্যাসেটস লাইফ, প্রজেক্ট লাইফ যা ইচ্ছা লিখতে পারবা। তাহলে 2টা অঙ্ক করবা। কোন 2টা অঙ্ক, B1 B2 আমি করেছি, 2টা অঙ্ক করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, শীট টিট লাগলে আমাকে বলো, আমি দিয়ে দিব। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। এটা প্রফিট না, এটা হচ্ছে সারপ্লাস লাইফ।